ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি। প্রার্থীতা ফিরে পেলেন আরো ৩৩ জন। পক্ষপাতের অভিযোগ বাদ পড়াদের। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার উন্নতি দেখছেন না বিএনপির মহাসচিব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার। গণভোটে হা জিতলে সরকার ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে না বললেন আলী রিয়াজ। ঘটবে সবার মতামতের প্রতিফলন। টেকনাফে আরাকান আর্মি পোতা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন। নিরাপত্তা জোরদারের দাবি সীমান্তবাসীর। এবং শরীয়তপুরে বিস্ফোরণে 2 জন নিহতের ঘটনা ঘিরে যৌথ বাহিনীর অভিযান। ককটেল ও অস্ত্র উদ্ধার, 4 জন আটক। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তৃতীয় দিনের মতো চলছে প্রার্থীদের আপিল শুনানি। এ পর্যন্ত 60টি আবেদনের শুনানি শেষে 33টি মঞ্জুর করা হয়। এছাড়া 19টি নামঞ্জুর ও 4টি আবেদন স্থগিত করেছে ইসি। দ্বৈত নাগরিকত্ব সহ নানা কারণে বাদ পড়েছেন চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক সহ বেশ কয়েকজন। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী চলছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল শুনানি। তৃতীয় দিনে তালিকায় থাকা 141 থেকে 210 নম্বর আবেদন নিষ্পত্তি করবে কমিশন। শুনানিতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থিতা ফিরে পাচ্ছেন আবেদনকারী। রিটার্নিং কর্মকর্তার পক্ষে যুক্তি টিকছে না শুনানিতে। কিন্তু ফিল্ডে কিছু কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, পেশি শক্তির প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার মানিকগঞ্জে দেখানো হয়েছে আমার রিটার্নিং অফিসারের সামনে। একই ব্যক্তির একাধিক নাম সংক্রান্ত একটি সমস্যা ছিল, এটি নির্বাচন কমিশন আজকে শুনে আমাদেরকে মঞ্জুর করেছেন। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় বেশ কয়েকজনের আবেদন খারিজ করে ইসি। 1% ভোটারের যে সমর্থন থাকে সেটা ওনাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের তথ্য অনুযায়ী তিনি যে বাতিল করছেন সেই অনুযায়ী যে এটা সঠিক হয়নি। আবেদন খারিজ হওয়া প্রার্থীদের মধ্যে আছেন চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক এবং নাটোর 2 আসনে এনপিপির প্রার্থী GM মুবিন। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে বাদ পড়া ফজলুল হক ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। এটার একটা সমাধান তো হইতে হবে। হ্যাঁ, কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। এটা মানে এই জন্যই আমাদের প্রতিবাদ। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে 645টি আবেদন জমা পড়ে। শনিবার শুরু হওয়া আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, নির্বাচন কমিশনে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, এ পর্যন্ত কতগুলো আবেদন নিষ্পত্তি হলো, কি বলছেন আবেদনকারীরা, এ বিষয়ে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ ডানা। বিকেল 4টা পর্যন্ত এখন পর্যন্ত 62টি আপিল আবেদনের শুনানি হয়েছে এবং এই 62টি আপিল আবেদনের মধ্যে 36টি আপিল আবেদনের মঞ্জুর করেছে এবং তার মধ্যে 19টি আপিল আবেদন নামঞ্জুর করেছে কমিশন এবং সেই সঙ্গে 5টি আবেদনকে স্থগিত রাখা হয়েছে এবং সে জায়গা থেকে একটি আবেদন প্রত্যাহার করা হয়েছে। এই ছিল সর্বশেষ তথ্য আর কি, যে নির্বাচন কমিশনে যে আপিল শুনানি চলছে সেই জায়গা থেকে। এবং আপনি জানেন যে দিনব্যাপী যেই শুনানি চলছে সেই শুনানিতে এখন পর্যন্ত দ্বৈত নাগরিকের অভিযোগে আসলে জামায়াতের প্রার্থীর আবেদনও বাতিল করা হয়েছে এবং তিনি এসে অভিযোগ করেছিলেন যে অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে যেভাবে বিবেচনা করা হয়েছে তার সঙ্গে সেই বিবেচনা করাটি হয়নি এবং অন্যান্য দিনের মতো আজকেও জাতীয় পার্টির বেশ কয়েকটি আপিল শুনানি হয়েছে এবং আপিল শুনানির পরবর্তীতে তাদের যে এখানে রয়েছেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারি, তিনি কথা বলেছেন এবং তিনি একেবারে জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেছেন যে তিনি বেশ কয়েকটি অভিযোগও করেছেন অন্যান্য দিনের মতো, যে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে যে দায়িত্ব পালন কমিশনের সে জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তাদের অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন কেন্দ্রিক এবং সেই জায়গা থেকে আজকে তৃতীয় দিনের মতো যে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল শুনানি হয়েছিল সেই আপিল শুনানির কার্যক্রম চলছে। এই শুনানিটি 5টা পর্যন্ত চলবে, আর 1 ঘন্টা চলবে এবং 1 ঘন্টা পরে জানা যাবে আসলে এই আপিল শুনানিতে কয়টি আবেদন বৈধ এবং কয়টি অবৈধ ঘোষণা করে। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে বলে রাখি, আজকে কিন্তু তৃতীয় দিনের মতো যেমনটি বলছিলাম যে 141 থেকে 210টি আবেদনের যে শুনানি সেই শুনানিটি কার্যক্রম চলছে
চলছে এবং আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার পরবর্তীতে জানা যাবে আসলে শেষ পর্যন্ত কয়টি বৈধ এবং কয়টি অবৈধ ঘোষণা করে। তো এই ছিল সর্বশেষ নির্বাচন কমিশন থেকে। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি, এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এদিকে জামায়াত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রিপোর্ট ফরুক বাবুর। সোমবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সে সময় তিনি জানান, জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় বিএনপি উদ্বিগ্ন। অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আইপিএল ইস্যুতে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিএনপি একমত বলেও জানান মির্জা ফখরুল। কথা বলেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী নবীন দল। শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে। এইভাবে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে। এই উপহার দিয়ে মানুষকে লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে আর চলবে না। মানুষ এখন সচেতন, মানুষ বুঝতে পারে। দেশকে এগিয়ে নিতে শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে বলেও মন্তব্য করেছেন সেলিমা রহমান। ফরুক বাবু, দেশ টিভি, ঢাকা। নিরাপত্তা ও শারীরিক অবস্থা বিবেচনা করেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে সফর করবেন। নির্বাচনী প্রতীক বরাদ্দের পরদিন 22 জানুয়ারি হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এ সফর ও প্রচারণা। এমনটাই জানালেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ নিয়ে আরো জানাচ্ছেন সাইফুল রিপন। দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে গেল 25 ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে পিতৃভূমি বগুড়া সহ উত্তরবঙ্গ সফরের কথা থাকলেও নির্বাচনী আচরণবিধির কারণে তা বাতিল করা হয়। ইসির তফসিল অনুযায়ী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হবে বিএনপির নির্বাচনী প্রচারণা ও দলের চেয়ারম্যানের ঢাকার বাইরে সফর। এটা কিন্তু আমাদের একটা রেওয়াজ, আপনারা জানেন। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনি কিন্তু ওই আপনার সিলেটের মাজার জিয়ারতের মাধ্যমেই আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করতো। খরচা একটা করেছে, সম্ভবত 22 তারিখে আমরা ওখান থেকেই আমরা নির্বাচনী শুরু করবো এবং 2 দিন ব্যাপী সম্ভবত সিলেট থেকে আমরা যাত্রা শুরু করবো। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সারা দেশে চেয়ারম্যানের কর্মসূচি নির্ধারণ করা হবে। আপনার সে কিন্তু ইচ্ছা করলেও তাদের সিকিউরিটির যে একটা আছে সেটার মধ্যে তাকে কিছুটা হলেও মূল্যায়ন বা তাদের মূল্যায়ন করবে উনি। এটা চিন্তা করে যতদূর পারে, এটাকে মাথায় রেখে যতদূর পারে চেষ্টা করবে। তবে সারা বাংলাদেশ হলে তো খুবই ভালো হয়। তবে আমাদের প্রিয় নেতা শারীরিক কথাও চিন্তা করতে হবে, একজন মানুষ সারা বাংলাদেশ কীভাবে করবে। তবে আশা করতেছি যে আমরা বড় বড় শহরগুলো এবং যেগুলোতে আপনারা খুব ভালো করে জানেন, যেগুলোতে আমরা মানে ওয়াদাবদ্ধ যে এলাকাগুলোতে, এগুলো যেমন নর্থ বেঙ্গলে আমরা তো অলরেডি ওয়াদাবদ্ধ, তারপরে চিটাগাং, কক্সবাজার, এগুলো তো ওয়াদাবদ্ধ অলরেডি, এগুলোতে উনি সফর করবেন। 31 দফার আলোকে বিএনপির নির্বাচনী ইশতেহারে বিশেষ চমক নিয়ে আসছেন দলের চেয়ারম্যান, যা প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান আতিকুর রহমান রুমন। আরও কিছু এমন কিছু আসবে ইনশাল্লাহ, আপনারা অবশ্যই
নতুন কিছু পাবেন তার মধ্যে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণভোটে হা জয়যুক্ত হলে সরকার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বলেন, বিরোধী দল সহ সবার মতামতের প্রতিফলন ঘটবে হা জিতলে। সোমবার দুপুর 12টায় রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করতে বিভাগীয় ইমাম সম্মেলনে এ কথা বলেন তিনি। আপনার বিবেচনায় যে লোকটা আপনাকে প্রতিনিধিত্ব করতে পারে তাকে ভোট দিন, আর গোলাপি রঙের ব্যালটটাতে আপনাকে দেয়া হবে আপনি এই যে প্রস্তাবগুলোর পক্ষে আছেন না বিপক্ষে আছেন, হ্যাঁ অথবা না। তো অনেকে বলে যে ওইখানে তো মার্কা থাকবে, সাদাটার মধ্যে গোলাপিটায় কোনো মার্কা থাকবে না। আমি বলি মার্কা থাকবে, একটা হচ্ছে টিক চিহ্ন আর একটা হচ্ছে ক্রস চিহ্ন। টিক চিহ্নটা হচ্ছে গণভোটের মার্কা। ভয়াবহ নদী ভাঙনের পরও যুগ যুগ ধরে টিকে থাকা জনপদ বরিশাল। নদীর করাল গ্রাসে শুধু ঘরবাড়িই নয়, ছোট হয়েছে জনপদের মানচিত্র, বদলেছে হাজারো জীবনের ঠিকানা। এমন পরিস্থিতির সামনে শুধু আশ্বাসের প্রলেপ নয়, নদী ভাঙন, দারিদ্র্য আর শিল্পায়নের সংকট দূর করবে এমন দূরদর্শী নেতৃত্বই খুঁজছেন ভোটাররা। শাকিল মাহমুদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। কীর্তনখোলার রূপালী জল ছুঁয়ে গড়ে ওঠা প্রাচ্যের ভ্যানিস খ্যাত জনপদ বরিশাল। স্বাধীনতার 54 বছরে বরিশালের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কষলে আজও ভারী হয় দীর্ঘশ্বাস। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত দীর্ঘ বেড়িবাঁধ এখন জরাজীর্ণ কঙ্কাল। জোয়ারের নোনা জল ভাসিয়ে নেয় এখানকার মানুষের স্বপ্ন। রয়েছে সুপেয় পানির সংকট। সবই নদীতে আমাকে লয়ে গেছে। রাস্তাটা হয়ে গেলে বরিশাল আর্থসামাজিক উন্নয়ন হবে। শিল্পায়নে পিছিয়ে থাকায় দারিদ্র্যের হার এখানে সবচেয়ে উদ্বেগজনক। বিশ্লেষকদের মতে ভোলা থেকে পাইপলাইনের গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে পাল্টে যেতে পারে চেনা দৃশ্যপট। বরিশাল ভোলার যে নদী, সেই নদীতে আসলে সেতু নির্মাণ অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এখন বরিশালে বইছে নির্বাচনী হাওয়া। এবার মাটি মানুষকে ভালোবেসে উন্নয়নের স্থায়ী রূপ দিতে পারবেন এমন যোগ্য কাণ্ডারি খুঁজছেন ভোটাররা। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও বিভিন্ন কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আচরণবিধি আমরা মানা। আমি দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। জনগণ সিদ্ধান্ত নিতে গেলে এই বিকল্পটাকে খুঁজে নেবে, আর সেখানে লিফলেট তো আছে। সিটি কর্পোরেশন 10টি উপজেলা, 6টি পৌরসভা নিয়ে গঠিত 6টি সংসদীয় আসনে মোট ভোটার 22,84,978 জন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, বরিশাল। এবার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে কক্সবাজারের টেকনাফের ওয়াইকং সীমান্তে বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান, রোববার মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশে ঢুকে ফেরত যাওয়ার সময় মাইন পুঁতে যায়। পরে সকালে নিজের চিংড়ি ঘরে দেখতে গেলে মাইন বিস্ফোরণের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। এদিকে রোববার সকালে আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে হোয়াইকংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় মানববন্ধন করে স্থানীয়রা। এ সময় বিজিবির গাফিলতির অভিযোগ তুলে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা। শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি বোমা সদৃশ্য বস্তু, বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, দেশীয় অস্ত্র এবং একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনী, ডগ স্কোয়াড টিম, এন্টি টেরোরিজম, বোম ডিসপোজাল ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এর আগে গেল বৃহস্পতিবার বোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং 1 জন গুরুতর আহত হন। এ ঘটনায় শুক্রবার পুলিশ বাদী হয়ে 53 জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করেছে। এই এলাকার লোকজনের একটা সচেতনতা বৃদ্ধির ব্যাপার আছে এবং এখানে যারা আমি বলবো যে মহিলা যারা আছেন তারাও তাদের স্বামী সন্তানদের রেখে এই বিষয়ে সংখ্যা জড়ানো না জন্য তারা যাদের একটা ভূমিকা আছে তাদের এই ব্যাপারে ভূমিকা জড়ানো করা দরকার আছে। এখানে আসলে সবাই আমরা একসাথে কাজ করতেছি, আশা করি যে অচিরে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো এবং সামনে যে ইলেকশনটাকে রয়েছে সেই ইলেকশনের কাজের জন্য আমাদের এই কার্যক্রম অগ্রসর এবং আশা করি যে সবাই উৎসবমুখর পরিবেশেই ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবে।
রাজধানী গুলশান কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, যুক্ত হচ্ছেন সরাসরি। নিয়াজ, বিএনপি চেয়ারম্যান কখন এসেছেন, এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ডানা ঠিক 4টা নাগাদ তিনি বিএনপির যে চেয়ারম্যান তিনি গুলশান কার্যালয়ে এসেছেন। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু আমরা সকাল থেকে অপেক্ষা করছি এবং এর আগে কিন্তু বেশ কয়েকদিনই তিনি কিন্তু আসলে আপনার ঠিক সকালেই অফিস করেন এবং গেল 2-3 দিন যাবত আসলে তিনি এই বিকেলের দিকে আসলে তিনি আপনার এই গুলশান কার্যালয় থেকে আসছেন এবং তার যে নিয়মিত অফিস কার্যক্রম, সাংগঠনিক যে দলীয় কার্যক্রম, সেটি আসলে তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন। যদি আজকে এখন পর্যন্ত আসলে আমাদের কাছে তার সাথে কোনো রাজনৈতিক দল দেখা করতে আসবে কিনা বা কোনো রাষ্ট্রদূতের বা অন্য কোনো বিষয় আছে কিনা সেটি সম্পর্কে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাইনি। তবে আমরা দেখেছি যে বাইরে অপেক্ষমান অনেক নেতাকর্মী রয়েছে, সেই সাথে নতুন গঠিত হওয়া যে অটো রিক্সা চালক দল আছে তাদের আসলে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তারা এখানে আসছেন তার সাথে দেখা করতে এবং তারা এখানে অপেক্ষা করছেন। সেই সাথে আপনার বিএনপির কিছু নেতাকর্মী কিন্তু তারা এখানে আসছেন তার সাথে দেখা করতে। এবং যদি একটু বলি, আমরা যতদূর জেনেছি আর কি, যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকেও আসলে আপনার ডাকা হচ্ছে। যেসব জায়গায় আসলে আপনার বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদেরকেও আসলে আমরা যতদূর জেনেছি তাদেরকে ডাকা হচ্ছে এবং তারেক রহমান নিজেই তাদের সাথে কথা বলছেন, এমনটিও আসলে আমরা তথ্য পেয়েছি। তবে আজকে কোনো প্রার্থী আসছে কিনা সেটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত আসলে কোনো ধরনের নিশ্চিত হতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি যে আসলে আজকে কোনো বিদ্রোহী প্রার্থী আসলে আপনার বা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তারা এখানে তারেক রহমানের সাথে দেখা করতে আসছেন কিনা। আর একটু বলে রাখি যে তিনি কিন্তু আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়ার পরে তিনি কিন্তু আসলে তার যে সাংগঠনিক গতিশীলতা সেটি কিন্তু আসলে আরো বাড়িয়ে দিয়েছে এবং সেই সাথে নির্বাচন পরিচালনার যেসব আরেকটি অফিস রয়েছে গুলশানে, সেখানে কিন্তু আসলে তাদেরকে কিন্তু বেশ রয়েছে, সেটি কিন্তু আমরা আসলে একটা সূত্রের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি। এবং যদি একটু বলি যে এখন পর্যন্ত তিনি এই অফিসে কেবল ঢুকলেন এবং সেই সাথে আমরা অপেক্ষা করছি যে এরপরে আসলে আজকে কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী আসে কিনা এবং দলীয় কোনো অন্য কোনো আসলে কার্যক্রম আছে কিনা সেটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি এবং আমরা জানলে দর্শকদের আপনাদের মাধ্যমে জানাবো। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। রাজধানী গুলশান কার্যালয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি। রোববার বিকেলে বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে এ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় খালেদা জিয়ার আদর্শ দেশের অগণিত মানুষের যুগ যুগান্তর ধরে ধারণ করবে বলে জানান নেতাকর্মীরা। নোয়াখালীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা, এই স্লোগানকে ভিত্তি করেই আজকে ওনার কবরে আমরা আসছি। বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া, খালেদা জিয়া মানে বাংলাদেশ, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র মানে বেগম খালেদা জিয়া। ওনার বিরুদ্ধে যত জেল জুলুম অত্যাচার যাই কিছু হয়েছে, উনি কখনো মানুষের গণতান্ত্রিক আন্দোলন অধিকার থেকে উনি পিছপা হননি। চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির 2 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার সকালে 2000 পৌরসভা এলডিপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ফুল দিয়ে তাদের বরণ করে নেন চট্টগ্রাম 14 সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে নির্বাচিত করার আহ্বান জানান নেতাকর্মীরা। তো আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা দলাদলি না করে, আমরা গ্রুপিং না করে, আমরা মনে করতে হবে আমরা সবাই আমরা ঐক্যবদ্ধ। আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি ছোট্ট একটা দল এলডিপি, তার জন্য আমি ওই দলটা ছেড়ে আমি জাতীয়তাবাদী দলের মধ্যে অবস্থান করছি। বেগম জিয়ার আদর্শ এবং শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমি জাতীয়তাবাদী দলের মধ্যে আমি।
চট্টগ্রাম নগরের টাইগার পাস আমবাগান এলাকায় এক যুগ আগে ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামে বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। আদালতে বেঞ্চ সহকারী মোহাম্মদ শাহেদ জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 25,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় মোট 2.5 লাখ টাকা জরিমানার অর্থ নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 5 জন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি 5 জন পলাতক। এর আগে 2013 সালের 3 নভেম্বর খুলশী থানার টাইগার পাস আমবাগান এলাকায় ডিআইজি বাংলোর সামনে ছুরি আঘাতে কনস্টেবল আব্দুল কায়ুম নিহত হন। চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় সাগরপাড় থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বন্দর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে মেরে বস্তায় বন্দি করে পাশের নালায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা। লাশটিকে উদ্ধারের পর সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহিমা বেগম নামে এক নারীর গলাকাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঘরের ভেতর মহিমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর আগে রোববার মধ্যরাতে ভিতর বন্ধ ইউনিয়নের বানিয়ার ভিটা গ্রামে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান। নেত্রকোনা দুর্গাপুর সড়কে ডেউটুকোন ঘাট এলাকায় কংস নদে সেতু না থাকায় বছরের পর বছর ধরে দুর্ভোগে 3 উপজেলার 4.5 লাখেরও বেশি বাসিন্দা সহ পর্যটকরা। দ্রুত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। জিয়াউর রহমানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। নেত্রকোনা সদর, পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার মিলনস্থল নেত্রকোনা দুর্গাপুর সড়কের ঢেউটুকন ঘাট এলাকা। সেখানে থাকা কংসনদ পাড়ি দিয়েই যাতায়াত করতে হয় 3 উপজেলার 4.5 লাখ বাসিন্দা সহ গারো পাহাড় অধ্যুষিত দুর্গাপুরে আগত পর্যটকদের। সেতু না থাকায় যাতায়াতকারীদের একমাত্র ভরসা ছোট্ট একটি নৌকা। 2 চাকার যান ছাড়া অন্য কোনো যানবাহন ফেরিতে পারাপার না হতে পারায় পড়তে হচ্ছে বিপাকে। স্থানীয়দের দাবি, তাদের পাশাপাশি ঘুরতে আসা পর্যটকরাও পড়ছেন দুর্ভোগে। নেত্রকোনা থেকে দুর্গাপুর রাস্তাটাই পুরাটাই ঠিক আছে, শুধু এই ব্রিজটাই নাই। ছাত্রছাত্রীরা আসতে যাইতে অনেক কষ্ট হয়। থানা এক্সট্রাকরণ লাগে, মালামাল নিয়ে যাইতে ওই পারে এই পারতে আসলেও টাইম টেবল বা এই ফুলাফানো আসতে পারে না স্কুলের মাধ্যমে। ব্রিজটা হলে নেত্রকোনা থেকে যারা বাইরে থেকে আসে পর্যটক, তারা ডাইরেক্ট রোডে আপনার এই দুর্গাপুর বা এদিকে কলমাকান্দা এই পর্যটক জায়গাগুলো দেখতে পারত। এটা এই ফেরি পারাপারের জন্য অনেকেই ভোগান্তিতে পড়ে। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে দূর দূরান্ত থেকে পর্যটকদের আসা যাওয়ার সুবিধা হবে। নানান জাতীয় ফসল ফলে, কিন্তু সেগুলো এই যাতায়াতের অভাবে আমরা সেই ফসলের ফলন ভালো পাচ্ছি, বাট কিন্তু আমরা ওই ভালো জায়গায় এটা ডেলিভারি না দেওয়াতে আমরা সেভাবে ভালো অর্থ পাচ্ছি না। এরই মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, অনুমোদন পেলে কাজ শুরু করা হবে। ইতিমধ্যেই ব্রিজের সাইটে হাইড্রোমরফোলজি স্টাডি সম্পন্ন হয়েছে। বর্তমানে ডিজাইন এবং ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এগুলো সমাপ্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারব। সেতু নির্মাণ হলে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, বাড়বে পর্যটকদের আনাগোনা এবং উন্নতি হবে জীবনমানের, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। রংপুরে স্পিরিট জাতীয় মাদক পান করে 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বদরগঞ্জ ও সদর থানা পুলিশ 3 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মধ্যে 2 জনের বাড়ি বদরগঞ্জ উপজেলায় ও অন্যজন রংপুরের সদরে। এর আগে রাতে ব্যবসায়ী থেকে রেকটিফাইড স্পিরিট জাতীয় মাদক কিনে
পান করার পর অসুস্থ হলে রাত 10টার দিকে একজন ও 12টার দিকে আরেকজন মৃত্যু হয় বলে জানান বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান সরকার। এই ঘটনায় জয়নুল আবেদিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস চাপায় সাজু মিয়া নামে এক অটোচালক নিহত হয়েছেন। সোমবার সকাল 9টার দিকে বাহুবল উপজেলার চরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সাজু মিয়া অটো নিয়ে উপজেলার হাফিজপুর এলাকার রাস্তা দিয়ে ঢাকা সিলেট মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মারা যান চালক সাজু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। 56 বছরে বাদেরও দেশের অন্যতম বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকালে পুরাতন কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এরপর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সেলিম আল দিন মুক্ত মঞ্চে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 1971 সালের 12ই জানুয়ারি মাত্র 4টি বিভাগ ও 150 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সময়ের পরিক্রমায় আজ এটি দেশের উচ্চ শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে পরিণত হয়েছে। ভূতুড়ে চিত্র পাবনার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়। কম্পিউটার ল্যাব শিক্ষিকা জানেন না কম্পিউটার চালাতে। সিকিউরিটি গার্ড কাজ করছেন কম্পিউটার অপারেটর হিসেবে। বই বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তিনি ও তার লাইব্রেরিয়ান স্ত্রীর কথায় চলে স্কুল। কথা না মানলেও শোকজ পান শিক্ষকরা, বন্ধ থাকে বেতন ভাতা। পলাশ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। পাবনার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব দীর্ঘদিন পড়ে রয়েছে অচল অবস্থায়। শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হাসিনা হোসেনের অবহেলাতেই বেহাল অবস্থায় ল্যাবটি। এমনকি তিনি কম্পিউটার চালাতে পারেন না বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, হাসিনার স্বামী ভেড়ামারা উদয়ন একাডেমির প্রধান শিক্ষক হেদায়েতুল হক ও তার বড় ভাই ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র বাকি বিল্লার প্রভাব খাটিয়েই নিয়োগ পান তিনি। প্রধান শিক্ষক শওকত আলী ও তার স্ত্রী আঞ্জুমান আরার নিয়ন্ত্রণেই চলে বিদ্যালয়টি। শওকত আলী তার স্ত্রীকে নিয়োগ দিয়েছেন লাইব্রেরিয়ান হিসেবে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে বই বিক্রির অভিযোগও। তাদের বিরুদ্ধে কথা বললেই শিক্ষকদের দেয়া হয় শোকজপত্র, এমনকি দেয়া হয় না বেতন ভাতাও। যেমন করাপ্টেড, উনি অর্থনৈতিক তো করাপ্টেড আছেই, ম্যানেজমেন্টও করাপ্টেড আছে। উনি স্বামী হয়ে কখনোই আপনার দেখবেন একটা বিধান আছে যে স্ত্রীকে নিয়োগ দেওয়া যায় না, আমার কাছে আছে বিধান। বিদ্যালয়ের সিকিউরিটি গার্ড কাজ করছেন বর্তমানে কম্পিউটার অপারেটর হিসেবে। তখন হলো একটা প্রধান শিক্ষক ছিল মানে ফারুক হোসেন, তো ওই স্যারই বলছিল যে তোমার তো শিক্ষাগত যোগ্যতা আছে, সেই জন্য আমাকে এখানে আবার বসাইছে। সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক দাবি করেন, হাসিনা হোসেনের নিয়োগের পর কোনো শিক্ষার্থী এ বিষয়ে ফেল করেননি। পরিচালক তদন্তেও আসে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং উনি নিয়োগের পর থেকে কম্পিউটার বিষয়ে একজন ছাত্রী আজ পর্যন্ত ফেল করেন। 2002 সালে আমার তো কমিটি যাচাই বাছাই করে নিয়োগ, সেই সময়কার বিধি মোতাবেক মনে করেন যে সার্টিফিকেটগুলো ওই সময় যেগুলো দিয়ে আমার সব আছে। সব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পাবনা জেলার এই শিক্ষা কর্মকর্তা। আপনাদের অভিযোগ বিষয়ে আরো অতিরিক্ত জানার জন্য আমি নিজে সেখানে পদক্ষেপ নেব, দেখি যে আরো তাদের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ কতটুকু সত্য মিথ্যা বিষয়ে জানার চেষ্টা করি। 2002 সালে এই বিদ্যালয়ে কম্পিউটার বিষয় অনুমোদন দেয় রাজশাহী শিক্ষা বোর্ড। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। কুষ্টিয়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। চরম বিপাকের মধ্যে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহে আয় নেমেছে অর্ধেকে। স্থবিরতা দেখা দিয়েছে শ্রমিকের হাটে।
ঘন কুয়াশার সাথে তীব্র ঠান্ডা বাতাসে ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। স্বস্তি নেই আবহাওয়া অফিসের তথ্যেও। তারা বলছেন জানুয়ারি মাস ধরেই চলবে শীতের দাপট। সহকর্মী নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ায় গত ৩০ বছরের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। এতে স্থবিরতা দেখা দিয়েছে শ্রমিকের হাটে, মিলছে না কাজ, ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আয় কমে নেমেছে অর্ধেকের নিচে। শীতের ভিতর কাজ কাম করতে পারছি নি, কাজ কামও নি, গরিব মানুষ আমরা অসহায়ের ভিতর পড়ে রয়েছি। আমরা শীতিতে কাজ করতে পারছি না, আমরা খুব অভাবে আছি। দিন চলো না, কাজ কাম নেই, আসে ঘুরে ঘুরে যায়। শীত এবার বেশি, ঠান্ডায় মরে যাচ্ছি, আমাদের অভাব। সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহে জনজীবনে ঘটেছে ছন্দপতন। ঘন কুয়াশার সাথে তীব্র ঠান্ডা বাতাসে ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। ৫-৬ বছরে এরকম শীত দেখাই যায়। সূর্য তো ৪-৫ দিন ওঠেই না। চরম শীত, আমরা এইভাবে আগুন তাপাইয়ে চলছি ফিরছি, তাও কাজ হচ্ছে না। ঘরের থেকে বের হওয়া খুব মুশকিল হচ্ছে, কারণ বাতাস খুবই বাতাস। স্বস্তির খবর নেই আবহাওয়া অফিসের কাছেও। তারা বলছেন জানুয়ারি মাস ধরেই চলবে শীতের এ দাপট। শৈত্যপ্রবাহ মোটামুটি এখানে অনুভূত হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। তো এর মধ্যে আমাদের গত ২ তারিখে সর্বনিম্ন ছিল ৯.২। গত বছরের থেকে এবছরে শীত বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে জেলায় ১ সপ্তাহ ধরে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকা তাপমাত্রা আগামী সপ্তাহে নামতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। লালমনিরহাটে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার সকালে জেলার সদর উপজেলার মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত ব্যাংক ও বিজেপির যৌথ উদ্যোগে ২৭০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিজেপি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। বিজেপি সবসময় সীমান্তবাসীর পাশে থাকবেন বলে জানান তিনি। খুব ঠান্ডা, সেই জন্য যে মেম্বারের ঘর তো এবার পায় নাই, ভিডিআরের ঘর ডাকছে, তাই আমাকে দিল এখন করে কম্বল। খুব উপকার হবে আমার। সীমান্তের যে দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের পাশে সীমান্ত ব্যাংক এবং সীমান্ত রক্ষী বিজিবির এই ক্ষুদ্র প্রয়াস, এটা আমাদের জারি থাকবে, যাতে এই শীতে আমরা এই জনগণের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের মাধ্যমে জনগণ একটু হলেও যাতে উপকৃত হতে পারে। রাজশাহীর পবা উপজেলার সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের ফার্মার হাব মালিকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে কৃষি মূল শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ের মোট ১১৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এর মধ্যে ৮০ জন ছিলেন কৃষক হাব মালিক, যারা মাঠ পর্যায়ে কৃষকদের জন্য সেবা প্রদান, কৃষি উপকরণ সরবরাহ এবং বাজার সংযোগ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এ সময় আলোচনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। তৃণমূল পর্যায়ে যে সমস্ত কৃষকরা যারা কৃষি সম্প্রসারণের সেবা থেকে একটু দূরে, সেই সমস্ত জায়গাকে আমরা নির্বাচিত করে সেইখানকার স্থানীয় তরুণ উদ্যোক্তাদেরকে নির্বাচিত করে তাদের আগ্রহের ভিত্তিতে তাদেরকে সেই পরিমাণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সাপোর্টের মাধ্যমে তাদেরকে দক্ষতা উন্নয়ন করছি, যার মাধ্যমে তারা স্থানীয় কৃষকের প্রয়োজনে তাদের জন্য প্রয়োজনীয় মানসম্পন্ন চারা, কৃষি যন্ত্রপাতি ভাড়া এবং তাদের ফসল সংগ্রহ করে এটা হাই এন্ড মার্কেটের সাথে কানেক্ট করছে। নওগাঁয় ক্রিয়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছে এসব লিফলেট বিতরণ করেন বর্তমান সাবেক খেলোয়াড়রা। এ সময় তারা বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিতকরণ সহ জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, ক্রীড়ার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও ক্রীড়া শিক্ষক নিয়োগ সহ বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তারুণ্যের উৎসব উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান এবং যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকসুদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম। এ সময় কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড
হাউস ওয়ারিং, পোশাক তৈরি সহ কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।